কথা বলবো তাদের আরো কর্মীর সাথে, তারা আসলে কি ধরনের কাজ করে থাকেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো, একটু আপনার সাথে কথা বলবো। আপনারা কি ধরনের তথ্য সেবা দিয়ে থাকেন? আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের অফিসটা হচ্ছে উপজেলাতে যে কয়টা সরকারি দপ্তর আছে প্রত্যেকটা দপ্তরের সমন্বয়। দ্যাট মিনস এরকম যে আপনি যদি তৃণমূল পর্যায়ে যান, আপনি যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন আপনি যদি বয়স্ক ভাতা পান এইটা কোন দপ্তর দেয়, সে জানে না, সে বলে আমার চেয়ারম্যান দেয়। কিন্তু সে জানেই না যে এই সেবাগুলো সরকারি কোন দপ্তর, এবং তারা হয়রানি শিকার, তারা টাকা দিয়ে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, যে কোনো ভাতার করে। আমরা তথ্য পাড়া তাদেরকে সাথে সেই সমন্বয়কের কাজটা করি, তাকে যথাযথ সেবা কোথায় গেলে তার এই সেবাটা নিশ্চিত হবে এই কাজটা আমরা করে থাকি। পাশাপাশি আপনি এই যে বর্তমানে সব হচ্ছে আপনার অনলাইন ভিত্তিক কার্যক্রম, আপনার একটা সামান্য আবেদন সে যদি বাহির থেকে করতে যায় 100, 150, 200 টাকা খরচ হয়। আমাদের অফিস থেকে আমরা সেটা বিনামূল্যে করে দেই, এক অফিস থেকে করে দেই, আমরা ডোর টু ডোরে গিয়ে করে দেই। সেটা যে কোনো অনলাইন ভিত্তিক সেবা হয়ে থাকুক না কেন। আপনারা হয়তো মাঠ পর্যায়ের খবরটা জানেন না, এই যে যত ধরনের সরকারি ভাতা বলেন, অনলাইন আবেদন বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের কাছে 50 টাকাও থাকে না তারা সেইটা দিয়ে যে আবেদনটা করবে। আমরা তথ্য পাড়া বাড়ি বাড়ি গিয়ে সেই আবেদনটা করে দিই এবং বিনামূল্যে, এবং আমাদের সব সেবাগুলো বিনামূল্যে। পাশাপাশি আমাদেরকে সরকার থেকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সেবা। আমরা ডায়াবেটিস মেপে দিতে পারি, প্রেশার মেপে দিতে পারি, ওজন, মানে তাকে একটা প্রাথমিক স্বাস্থ্য সেবা আমরা দিয়ে থাকি, সেটাও আমরা বিনামূল্যে দিয়ে থাকি। আমাদের প্রধান কাজটাই হচ্ছে যে তথ্যই তো শক্তি নাকি, বর্তমান তথ্য প্রযুক্তির যে যুগ, তথ্যই শক্তি। আমরা তথ্য পাড়া সেই তথ্য প্রদানের কাজটাই করে থাকি, যাতে যথাযথভাবে গ্রামের সুবিধাবঞ্চিত নারীরা সরকারের প্রত্যেকটা সেবা তারা যেন পেয়ে থাকে, যারা যেটা পাওয়ার যোগ্য সেটা যে সেবাই হয়ে থাক না কেন সেটা হয়ে থাকে। এবং আমরা সেই সমন্বয়কের কাজটা করে থাকি, সেটা আমাদের কাছে আসলে তাকে আর অন্যান্য এক দপ্তরে ঘুরতে হবে না। আমরা প্রত্যেকটা দপ্তর প্রধানদের সাথে নিয়ে আমরা উঠান বৈঠক করি, আমাদের কার্যক্রম আছে প্রতি মাসে 2-3টে উঠান বৈঠক, সেখানে আমাদের ইউনো স্যাররা যান, ডিসি স্যাররা যান, ইভেন যে দপ্তরের আমরা আলোচনা করে থাকি সেই দপ্তর প্রধান যান। এবার তারা গ্রামের মহিলারা আপনার চিন্তা করবেন তার বাড়িতে ইউনো গেছে, তার বাড়িতে ডিসি যায়, এইটা তারা চিন্তাই করতে পারেন। আমরা তথ্য পাড়া সেই অসম্ভবটাকে সম্ভব করেছি, যাতে করে তারা নিজ থেকে তাদের মুখ থেকে সরকারি সেবা সহ কি কি সেবাগুলো আছে তারা জানতে পারে। আপনারা সাংবাদিকরা তো ঢাকা শহরে সব কিছু সংবাদই করেন, তৃণমূল পর্যায়ের সংবাদ আপনারা জানেনই না। আপনারা তৃণমূল পর্যায়ে গিয়ে জানতে পারবেন যে এখনও তারা কতটা অন্ধকারে ডুবে আছে। আমরা তথ্য পাড়া বুকে হাত দিয়ে বলতে পারি আমরা সেটা নিশ্চিত করেছি, কিন্তু আজকে আমাদের ভবিষ্যৎটা অনিশ্চয়তার মধ্যে চলে আসছে। তো আমাদের এইটাই দাবি যে আমরা যে দক্ষ জনশক্তি নিয়ে এত বছর ধরে এই সেবা কার্যক্রম চলে গেছে, আমাদেরকে যেন রাজস্বকরণ করা হয়। আপনাদের মনে হতে পারে আমরা এখানে যারা প্রকল্পে আছি তারা মনে হয় শিক্ষাগত যোগ্যতা বেশি না, আমরা এখানে প্রত্যেকে মাস্টার্স করা এবং ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছে। আমি নিজে আছি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের, এরকম অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, মাস্টার্স কমপ্লিটেড ইউনিভার্সিটি করা সবাই আছে। আমরা কিন্তু দক্ষ জনশক্তি এবং তথ্য প্রযুক্তিতে আমরা ওয়েল ট্রেন্ড, এবং একই সাথে আমরা কি করি গ্রামের যেসব মানুষেরা হাতের কাজ করে তাদেরকে আমরা উদ্যোক্তা করার জন্য চেষ্টা করি, প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং আমাদের যে লালসবুজ.com আছে সেখানে তারা বিনামূল্যে তাদের সেই ইগুলো যে কোনো তাদের রেজিস্ট্রেশনে কোনো টাকা লাগে না, তারা তাদের পণ্য আপলোড থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম আমরা করে দিই, যারা ঘরে বসে তারা তাদের উৎপাদিত পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তারা যেন উদ্যোক্তা হতে পারে, স্বাবলম্বী হতে পারে। কিন্তু আজকে আমরাই স্বাবলম্বী হতে, আমরাই শেষ। আপনার তো যখন নিয়োগ দেওয়া হয়েছে তখন তো আপনাদের প্রকল্প ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং একটি 5 বছর নাগাদ একটা সময়সীমা জুড়ে দেওয়া হয়েছে, তারপরে আপনারা আবার কেন দাবি করছেন যে সেটা রাজস্ব ছিল প্রকল্প মেয়াদ শেষে আমাদেরকে রাজস্বকরণ করা হবে, সেই জিনিসটা আমাদের, সেই ওয়াদাটা, সেই কার্যক্রমটা আমাদের সম্পূর্ণ করা হচ্ছে না বিদায় আজকে আমরা এখানে। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, আমাদেরকে প্রজেক্টের মেয়াদ বাড়ানো হয়েছে, বাট এখন পর্যন্ত আমরা রাজস্বকরণের চিঠি হাতে পাইনি। এই জন্য আমরা আপনারা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন কিনা এর আগে? আপনাদের 2022 সালের মে মাসে, যদি আমি ভুল না বলি, মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, তার পরবর্তীতে আপনাদের কোনো পদক্ষেপ ছিল কিনা? এবং আমাদের পদক্ষেপ ছিল, আমরা তাদেরকে বলছি, তারা বলছে মেয়াদ বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের রাজস্বকরণের প্রসেসিং করব, কিন্তু সেটা হচ্ছে না। এবং এখন পর্যন্ত এই 24 সালের জুনে আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন অগস্ট মাস চলতেছে, আমরা কোনো ধরনের কোনো নির্দেশনা এখনো পাইনি, যার কারণে আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে আমরা যেহেতু নারী বান্ধব আমাদের অফিসটা 492টা উপজেলায় আমরাই একমাত্র অফিস আছি যারা জনবল নারী, যারা কাজও করে তৃণমূল নারীদের নিয়ে, তো আমাদেরকে যেন আমাদের এই
আমাদের যে আসার যে জায়গাটা, আমাদের যে এই যে বিশ্বের জায়গাটা আমাদেরকে যেন কেড়ে না, কারণ এখানে অনেক মেয়েরা আছে যাদের এইটাই হচ্ছে সম্ভব। আজকে নারীদের ক্ষমতায়ন করতে গিয়ে আমরা নিজেরাই আপনার ক্ষমতায়িত থেকে দূরে চলে যাচ্ছি। এটা আমাদের সরকারের কাছে এটাই দাবি, যাতে আমাদের জনবল সহ আমাদেরকে এই প্রকল্প জারি রাখা সরকারের কি কি সুবিধা হতে পারে? সবার প্রথম সুবিধাটাই হচ্ছে যে তৃণমূল পর্যায়ে যে আমাদের নারীরা আছে, সেই নারীরা সরকারের সেবাটা একেবারে তারা ঘরে বসে পাবে, এইটা নিশ্চিত তথ্য আপা করেছে। এত বছর বসে তথ্য আপা করেছে এবং করে যাচ্ছে, এইটা হবে। কারণ নারী পুরুষ যে সমতা আমরা শুধু মুখে মুখে বলি, আমরা বই খাতায় লিখি, বড় বড় প্লাকার্ড ব্যানার করে দেই, কিন্তু বাস্তবে তার করি না, এটার গ্যারান্টি আমরা দিয়ে বলতে পারি। এবং এটা তথ্য আপা করছে, এবং সরকারের এই যে নারীর ক্ষমতায়নটা, এটা একমাত্র তথ্য আপা দ্বারা নিশ্চিত হবে এবং প্রত্যেকে সেই সেবাটা পাবে, এটাও নিশ্চিত করে আসছে, প্রমাণ রেখে আসছে তথ্য আপা। অনেকেই অভিযোগ করছেন যে হঠাৎ করে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই ধরনের রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি এক ধরনের ষড়যন্ত্র। আপনারা আসলে তাই মনে করছেন কিনা? না, আমরা মোটেও করছি না। আমরা এই কারণেই বলতেছি যে আমাদের যেহেতু পরিবর্তন এসেছে, তো পরিবর্তনের জোয়ারটা যেন সব জায়গায় দরকার হয়। কারণ আমিও চাইবো যে আমি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে চাবো না। আমি বিগত দিনে আমি অনিশ্চয়তার মধ্যে এতদিন পর্যন্ত চলে আসি, যে নতুন যে পরিবর্তনটা আসছে সেখানে আমি আমার দাবি দেওয়া তুলে ধরবো, সেই দাবি দেওয়া যেন পূরণ করে, আমি এইটাই চাওয়া। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, সরাসরি অতিথি ভবন যমুনা থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই অতিথি ভবন, যেটি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে বাসভবন, সেই বাসভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছেন। এবং অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে সেখানে পুলিশ সদস্য রয়েছেন, র্যাবের সদস্য রয়েছেন এবং সেনা সদস্যরাও কিন্তু রয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর এবং আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ এখানে না ঘটে।